নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি গোয়েন্দা ঋষিকেশ বক্সী সিরিজের অসাধারণ একটি রোমহর্ষক থ্রিলার সাসপেন্স গল্প। গল্পটি আগে মন দিয়ে শুনুন। যদি ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন, আর যদি বেশি ভালো লাগে তবে ভালোবেসে সাবস্ক্রাইবও করবেন। না, কোনো জোরাজুরি নেই, ভালো লাগলে তবেই করবেন। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। লেখক রূপম রায়ের কলমে রহস্যময় খুনের মামলা। সত্যি কথা বলতে প্রায় 1 মাস যাবৎ ঋষিকেশের হাতে তেমন একটা কোনো কেস আসেনি। আর যা এসেছে তা নিতান্তই ওই সাধারণ চুরির ঘটনা। মাথা খাটাবার মতো সেই রকম রোমহর্ষক কেস কবে যে এসে হাজির হবে তার আশায় দিন গুনছে আমার বন্ধুটি। আজ সকাল থেকেই দিনটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। বাইরে আকাশে সর্বদা ঘটে চলেছে কালো মেঘের ঘন ঘটা। বর্ষাকালটা এবার বেশ আগেই পড়ে গেছে কলকাতায়। এই তো সকাল সকাল এক পশলা বৃষ্টি হয়ে গেল বেশ। সত্যি এই বৃষ্টির দিনগুলো কি মায়াময়, যেন নিজেই নিজের পটভূমিকা রচনা করে চলেছে তারা। বর্ষার একটা সুবিধে আছে, তা হলো বেশি বাইরেও বেরোতে হয় না। অপরদিকে নিজে মনে সাহিত্য চর্চা করে চললে কাজটাও বেশ অলসভাবে এগিয়ে চলে। এই 2 দিন হলো প্রকাশককে আমার শেষ উপন্যাসটা দিয়ে এসেছি। এখন নিজের হাতেও তেমন একটা কাজ নেই, তাই অলসভাবে ঋষিকেশের ঘরের দিকে এগিয়ে দেখি সে বহাল তবিয়তে খবরের কাগজের এ প্রান্ত থেকে অপর প্রান্তে অবস্থিত এক একটি খবর অত্যন্ত মনোযোগ দিয়ে পড়ছে। আমিও তার কাছে গিয়ে তাচ্ছিল্যের সুরে বললাম, কি হে ভায়া, তোমার মনের মতো মাথা কাটাবার কোনো কেস পেলে নাকি? ঠাট্টা করছো হে? তা করো, তোমার কি? একই বর্ষাকাল, তার উপর সাহিত্য চর্চার জোয়ার মনের মধ্যে উপচে পড়েছে। তোমারই তো সময় হে বাপু। তা তোমার হিসাব কি বলছে হে? তিলোত্তমার সব চোর ছ্যাচোর আর খুনিরা কি সন্ন্যাসী হয়ে গেল? সেটা হলে তো আমার ঘরে ভাতের হাঁড়ি চলবে না হে ভায়া। সত্যি কথা বলতে আমার মনে একবার হলেও চাইছে যে একটা কঠিন কেস আসুক, যাতে অন্তত মাথা খাটাবার মতো খোরাক জুটে যায়। আসলে আমি জানি ঋষিকেশ এইসব বললেও চারিদিকে ওর যা নামডাক হয়েছে তাতে বেশি দিন ওর এই অলসভাবে দিন যাপন বেশি চলবে না। আর একটা কেস সলভ করার পরও যা পারিশ্রমিক নেয় তাতে ওর শুয়ে বসে মাসখানেক দিব্যি চলে যায়। তবে এমন একটা কেস অদ্ভুতভাবে আমাদের সামনে অপ্রত্যাশিতভাবে এসে পড়বে তা আমরা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি। সত্যি কথা বলতে কেসটা এতটাই জটিল আর অদ্ভুত তাতে কোনো সন্দেহ নেই। আর মানুষের মস্তিষ্ক যে কতটা বিকৃত হলে মানুষ এই ধরনের কাজ করতে পারে তার হদিশ আমরা এই কেসের মাধ্যমে পেয়ে গেলাম। আমরা কথা বলছিলাম, হঠাৎ করেই এমন সময় ঋষিকেশ বলে উঠল, চলবে ভায়া, একটু ইলিশ মাছ কিনে আনা যাক। মনটা আজ বড়ই খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা চাইছে। তুমিও চলো, তোমারও একটু হাঁটা হয়ে যাবে। ঘরে বসে খাচ্ছ দাচ্ছ আর অলস হয়ে যাচ্ছ তুমিও। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই ঘরে ঢুকলো স্বয়ং ঋষিকেশের অর্ধাঙ্গিনী। শেষের কথাগুলো হয়তো বৌঠানের কানে গিয়েছিল, তাই সেও ওর দিকে কটমট করে তাকিয়ে বলল, হ্যাঁ, ঠাকুরপো বসে বসে অলস হচ্ছে আর তুমি কি করছো? সারাদিন চা দাও আর এটা করে দাও ওটা করে দাও করে আমার মাথাটা খাচ্ছ। একটু পর আবার একটা কিছু খাবার রান্না করার ফরমাশ করবে, তাই তো? সত্যি পদ্মা, তুমি আমায় কত বোঝো। আমি না বলতেই তুমি বুঝে গেলে। এটাই তো ভালোবাসা। ভালোবাসা না ছাতার মাথা। কি হুকুম করবে ঠিক করলে? এখন আপাতত খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা এতটাই ভাবনা হে বৌঠান, তোমায় বেশি কষ্ট কি আমরা দিতে পারি? হ্যাঁ, ইলিশ মাছ যখন আনছো ভাজা তো ঠিক আছে, তার সাথে আবার ইলিশের ভাপাটাও আদেশ হবে বুঝতে পারছি। তবে আমি এই আগে থেকে বলে দিলাম, বাজার থেকে কিন্তু আঁশ ছাড়িয়ে মাছ কেটে আনবে, না হলে কিন্তু কিচ্ছু হবে না। তথাস্তু বৌঠান, তাই হবে। ঠাকুরপো, তুমি কিন্তু দিন দিন খুব বেয়াক্কেলে হয়ে যাচ্ছ। ওর সাথে মিশে মিশে তোমারও এই দশা। আমার চেনার মধ্যে একটা ভালো পাত্রী আছে, বিয়েটা করেই নাও না হে বাপু। আমিও একটা সখী পাই, আর ঘরে রান্নাবান্নার কাজে হাত লাগাবার জন্য তো একটা বন্ধু চাই না কি? এই তাড়াতাড়ি উঠে পড়ো, বাজারে যেতে হবে। এখানে যে আমায় বলি দেওয়ার চেষ্টা করতে হবে বুঝতে পারলে এখানে বসতাম না। এই বেশ ভালো আছি। আর বৌঠান, তুমি সর্ষে বাটা তৈরি করো, আমরা মাছটা কিনতে চললাম। আরে ওঠো হে ভায়া। ব্যোমকেশ দেখলাম হাসি হাসি মুখ নিয়ে অতি দ্রুত উঠে গিয়ে বাজারের ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে যেতেই আমিও তার পিছু নিলাম।
বৌঠানকে আসছি জানিয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। বৃষ্টি হোক বা যাই হোক, বুঝলে হে, মানুষের পকেটে যে ভালোই গরম তা বাজারের ভিড় দেখেই আন্দাজ করতে পারছো তো। আমিও মাথা নেড়ে সম্মতি জানালাম। শেষ অবধি 1200 টাকা কেজি দামের একটা ইলিশ পছন্দ করে সেটা কাটার হুকুম দিতে যাব, এমন সময় পেছন দিক থেকে একটা কণ্ঠ শুনতে পেলাম আমরা। ঋষিকেশ, এই ঋষিকেশ! আমি তাকিয়ে দেখি প্রায় বছর 30-এর একজন ভদ্রলোক ঋষিকেশকে হাত দেখে নাড়ছে। ওনার বয়স দেখে বোঝাই যায় এই ঋষিকেশের সমবয়সী, এবং কথাবার্তার মধ্যে অত্যন্ত বুদ্ধিমানতার ছাপ রয়েছে। বেশ ফর্সা রং, তার উপর চোখে একটা মোটা ফ্রেমের চশমা, পরনে বেশ সাহেবদের মতো স্যুট প্যান্ট। বাজারে আসতে গেলে যে এই রকম পোশাক পরতে হয় সেটা দেখে আমার একটু হাসিই পেল। ভদ্রলোক ঋষিকেশের দিকে হাসি হাসি মুখ করে এগিয়ে যেতেই ঋষিকেশও তাকে প্রায় জড়িয়ে ধরল। বুঝতে পারলাম উনি ঋষিকেশের বাল্যবন্ধু। তা গোয়েন্দাবাবু, অনেক তো আপনার খবর শুনলাম, বেশ নামডাকও হয়েছে। এখন তোর নাম শুনলেও গর্ব হয়, বুঝলি? অনেকদিন পর তোর সাথে আলাপ হলো সত্যি। আমি গোয়েন্দা নয় হে সুধীর, আমি সামান্য সত্যান্বেষী মাত্র। সত্যের অনুসন্ধানই আমার পেশা। সে যাই হোক, কিন্তু বোম্বেতে থাকতি, কলকাতায় আবার কি মনে করে? তা এখানে এসেছি প্রায় 6-7 মাস হলো, আর এসেই বিয়ে করে নিয়েছি। এখন আপাতত এখানেই আছি। আয় না আমাদের বাড়ি একদিন, আমি আমন্ত্রণ জানাচ্ছি, তুই কালই আয়। দুইজন মিলে বেশ গল্পও হবে, কেমন? কেন নয়, অবশ্যই আসবো। এখন তো ফাঁকাই আছি। তবে বিয়ে যখন কলকাতায় করলো তখন বিয়েতে বলা কিন্তু তোর উচিত ছিল। বেশ তো ভুলে বসে আছিস। সবটাই এত তাড়াতাড়ি হলো কি বলি। আর ইনি সুজিত বন্দ্যোপাধ্যায় না? আপনার লেখা আমি পড়েছি অনেকগুলোই। আপনিও কাল আসবেন কিন্তু ঋষিকেশের সাথে। ঋষিকেশ আর তার বিয়ে হওয়ার কথা জানালো না কেন বুঝতে পারলাম না। সে যাই হোক, ভদ্রলোকের সাথে আরও খানিকটা কথা বলে আমরা ফিরে আসলাম বাড়িতে। আর কথা দিলাম কাল ওনার বাড়ি যাব বিকেলে। দুপুরে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর সর্ষে ইলিশ দিয়ে খাবারটা জমে গেল বেশ। ঋষিকেশকে এই বন্ধুটির ব্যাপারে জিজ্ঞেস করতেই সে জানালো, সুধীর আমার বাল্য বন্ধু আর স্কুলের সহপাঠী। সে স্কুলে থাকতেই অত্যন্ত ভালো ছবি আঁকত। পরে চিত্রশিল্পী হিসেবে বেশ নামডাক হয়েছে। বম্বেতেও ছিল কয়েক বছর এই পেশার খাতিরে। তবে তার মতো এত সুন্দর আর অসাধারণ ছবি আঁকার হাত আমি খুব একটা দেখিনি। তার বাড়ি গেলেই দেখতে পাবে তার অসাধারণ চিত্রকর্ম। তুমিও শিল্পী মানুষ, তোমারও ভালো লাগবে আশা করি। সবই ঠিক আছে, তবে এই সদাহাস্য সুধীরবাবুর জীবনে যে এত বড় একটা বিপদ নেমে আসবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। হঠাৎ করেই তার বাড়িতেই গজিয়ে উঠবে এত বড় একটা রহস্য, আর ধীরে ধীরে ঋষিকেশ এই রহস্যের জালে জড়িয়ে পড়বে, সেটাই বাকি জানত। পরের দিন সন্ধ্যায় আমি তখন বৈঠকখানায় বসে হিসেবের খাতাটা একটু দেখছিলাম। সেই সময় ঋষিকেশ বলল, কি হে ভায়া, তুমি তো দেখছি বেমালুম ভুলে বসে আছো। আজ সুধীরদের বাড়িতে যাবার কথা ছিল না? তা তুমি তৈরি হও, আমার আর কতক্ষণ লাগবে? তৈরি হয়েই না হয় বেরিয়ে পড়া যাবে। মিনিট 15-র মধ্যে আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। ও আগেই ঠিকানাটা জানতো, তাই বাড়িটা খুঁজে পেতে তেমন একটা অসুবিধে হয়নি। বেশ পুরনো দিনের বাড়ি, তবে সঠিকভাবে রং করে যত্ন করে রাখার জন্য বাড়ি একদম তার মহিমায় দাঁড়িয়ে আছে। ডোরবেলটা টিপতেই সুধীরবাবু আমাদের অভ্যর্থনা জানালেন। আরে তোরা এসে গেছিস, আয় আয় ভিতরে, বাইরে দাঁড়িয়ে থাকিস না। আমরা বাড়ির একটা বৈঠকখানায় গিয়ে বসতেই ঋষিকেশ ও সুধীরবাবু ছেলেবেলাকার গল্প জুড়ে দিল। সত্যি বলতে ঋষিকেশ যে ছোট বয়সে এতটা ডানপিটে ছিল সেটা আজকে বুঝতে পারলাম। তবে কথাবার্তা চলতে চলতে একজন বয়স্ক মহিলার কর্কশ কণ্ঠস্বর শুনতে পেলাম আমরা। বৌমা, বাড়িতে সুধীরের বন্ধুরা এসেছে এটা তো আর বলে দিতে হবে না। ভদ্রলোকের বাড়িতে লোক এলে যে একটু চাটা দিতে হয়, সেটাও কি তোমার মা বাবা শিখিয়ে পাঠায়নি? তোমার মা দেখছি তোমার স্ত্রীকে প্রচণ্ডভাবে ভালোবাসে হে সুধীর। সুধীরবাবু একটু হাসি হাসি মুখ করে বলল, আর বলিস না, এটা ওটা নিয়ে মায়ের সাথে তো ওর একটু বনিবনা লেগেই থাকে। বাড়ির অমতে ভালোবাসার মানুষকে বিয়ে করলে যা হয় আর কি, ও নিয়ে চিন্তা নেই। যতই ঝগড়া হোক ও আস্তে আস্তে থেমে যাবে ভবিষ্যতে, আমার সেটাই বিশ্বাস।
এরই মধ্যে একজন অল্পবয়সী মহিলা আমাদের জন্য চা দিয়ে গেলেন। সুধীরবাবু আমাদের সাথে তার পরিচয় করিয়ে দিলেন। মহিলা অত্যন্ত লাজুক, তাতে কোনো সন্দেহই নেই। সুধীরবাবুর স্ত্রীর নাম নীলিমা, আর সেও একজন আর্টের স্টুডেন্ট ছিল। পরে দুইজনের ভাব ভালোবাসার দরুন বিয়ে হয়। তবে এইসব কথার মাঝে হঠাৎ করেই আমি লক্ষ্য করলাম সুধীরবাবু একটু ইতস্তত করছেন। তিনি হয়তো কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। তবে আমাদের দুইজনকে অবাক করে দিয়ে ঋষিকেশ বলল, যেটা বলবি বলেই ফেল, অত ঘাবড়াবার কিছুই নেই। এবার সুধীরবাবু একটু সাহস পেয়ে বললেন, আসলে কয়েকদিন যাবৎ আমাদের বাড়িতে না একটার পর একটা অদ্ভুত ঘটনা ঘটছে। আমি সব ঘটনাকে অদ্ভুত বলছি, তার কারণ আছে। তবে সেসব ঘটনা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলছে, বুঝলি ঋষিকেশ। এখানে তদন্ত করার কিছু নেই, তবে ব্যাপারগুলো এতটাই রহস্যজনক যে তুই বললে বিশ্বাস করবি না। নিঃসংকোচে বলে ফেল না, আমার হাতেও তেমন একটা কাজ নেই। যদি রহস্যের কিছু দেখি তবে তো আমারই ভালো, মাথা কাটাবার মতো কিছু তো জুটবে তাহলে। দেখ, কোথা থেকে শুরু করব তো বুঝতে পারছি না। তবে আজ থেকে প্রায় 1 মাস আগেই আমার কাকা, মাত্র 37 বছর বয়সে, অদ্ভুত এক রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যা নিয়েছেন। ব্যাপারটা এতটাই অদ্ভুতভাবে ঘটেছে যার ব্যাখ্যা আমার কাছেও নেই। একজন সাধারণ সুস্থ সবল মানুষের কিভাবে এমনটা হতে পারে তার ব্যাপারেই আমার সন্দেহ আছে। যে দিনটার কথা বলছি সেটা আমার স্পষ্ট মনে আছে, কারণ আমি সেই দিন নিজের ঘরে বসে একটা পোর্ট্রেট আঁকার কাজ করছিলাম। অপরদিকে আমার কাকার মেয়ে তখন নিজের কয়েকটা ছোট ছোট বাচ্চাদের পড়াতে ব্যস্ত ছিল। তখনই হঠাৎ কাকার গলায় একটা চিৎকার শুনে আমি প্রথমে ছুটে গিয়ে দেখি কাকা মাটিতে পড়ে অদ্ভুত রকম কাঁপছেন এবং ভয়ানক রকম অসুস্থ হয়ে পড়েছেন। শেষমেশ ডাক্তার রঞ্জন দাশগুপ্তকে দেখানোর পর তিনি এই রোগ সম্বন্ধে কোনোই আলোকপাত করতে পারেননি। তবে তিনি ওষুধ দেওয়ার পর ধীরে ধীরে কাকা সুস্থ হয়ে ওঠেন, তবে আগের মতো হাঁটা চলা করতে পারেন না। কাকা এখন নিজের ঘরে ঘরবন্দি, বিছানায় শুয়েই তার দিন কাটে এখন। তবে রহস্যটা হলো, কি এমন হলো সেই দিন যে কাকার এমন অদ্ভুত রকমের অসুখ হলো। অপরদিকে কিছুদিনের মধ্যেই আমাদের বাড়িতে পোষ্য একটি কুকুরছানার অদ্ভুত রকমভাবে মৃত্যু ঘটে। আসলে কুকুরটি কোনো বিলেতি জাতের কুকুর ছিল না, তাকে আমি রাস্তা থেকেই কুড়িয়ে এনেছিলাম। সে দিনকে দিন আমাদের বাড়িরই একজন সদস্য হয়ে উঠেছিল। তবে আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে অদ্ভুতভাবে তারও মৃত্যু ঘটেছে। দ্বিতীয় রহস্যটাও একটু অদ্ভুত জানি, তোর কাছে এইসব খেলো মনে হলেও সবটা আমার মনে কেন জানি না দাগ কেটেছে প্রচুর। তোরা তো আমার বাড়িটা ঘুরে দেখলি, তবে অদ্ভুত কিছু কি লক্ষ্য করলি? আচ্ছা, সবটাই বুঝলাম, তবে প্রথমে জেনে রাখা উচিত তোর বাড়িতে এখন কে কে আছে। দেখ, বাড়িতে লোক বলতে আমি, আমার স্ত্রী, মা আছেন, আর বাবা মারা গেছেন 2 বছর হলো। অপরদিকে আমার কাকা, যিনি এখন অসুস্থ, আর তাকে সেবা করার জন্য একজন মেয়ে রেখেছি আমরা। আর অপরদিকে আমার কাকার মেয়ে তো আছেই, সে এই বাড়িতেই থাকে। লোকজন বলতে এই কয়জনই। আর আমার কুকুর ভেলো ছিল, বললাম যে মারা গেছে। ঠিক আছে, চল তোর কাকার সঙ্গে একবার কথা বলে আসি। রোগটা যে কতটা অদ্ভুত সেটা আমার জানা উচিত। তোর কথা শুনে নিজের কৌতূহল সংবরণ করে রাখা অসম্ভব। ঠিক আছে, চল দোতলায় কাকার ঘরে। তোদের ঘর তো নিচে, আর তোর আঁকার স্টুডিও এবং আঁকার সরঞ্জাম তো নিচে দেখলাম। ওপরে আর কে কে থাকে? সত্যি কথা বলতে কাকা এবং কাকার মেয়ে ছাড়া উপরের ঘরগুলিতে এখন আর কেউ থাকে না। তবে যে আয়া রাখা হয়েছে সেই মেয়েটি একটা ঘরে দিনের বেলা থাকে, তবে সন্ধ্যা হলে সে বাড়ি ফিরে যায়। তোর কাকার যেদিন এই অদ্ভুত অসুখটি ধরা পড়ল বা যেদিন বিপদটা ঘটেছিল সেদিন ঠিক কে কে বাড়ির কোথায় কোথায় কি করছিল মনে পড়ে? খুব মনে আছে। আমার মা আর স্ত্রী একসাথে রান্নাঘরে রান্না করছিল।
অপরদিকে ওপরের ঘরে কাকার মেয়ে কয়েকজন ছেলে মেয়েকে পড়াচ্ছিল। তবে তো আমার হিসেব বলে তোর আগে কাকার চিৎকার শুনে তোর বোনের আগে সেখানে ছুটে যাওয়ার কথা, কিন্তু সেটা হয়নি কেন? আসলে ঘটনাটা এতটাই আকস্মিকভাবে ঘটেছে যে সেই সময় এই সব কথা মাথায় আসেনি। পরে জিজ্ঞেস করে জেনেছি আমার বোন রুমা ছোট বাচ্চাদের পড়াতে এতটাই ব্যস্ত ছিল যে সে তার বাবার চিৎকার শুনতে পায়নি। আর যখন সে ছুটে আসে তখন বুঝতে পারে যে বিপদ ঘটে গেছে। কথা বলতে বলতে আমরা প্রবেশ করলাম একটি বেশ সাজানো গোছানো ঘরের মধ্যে। ঘরটিতে দামি আসবাব আর ফুলদানির ছড়াছড়ি। অপরদিকে জানলা দিয়ে ঝুলছে লাল রঙের একটি মসলিনের পর্দা। আমরা বুঝলাম এই সুধীরবাবুর কাকা অত্যন্ত শৌখিন মানুষ ছিল। তবে ঘরে টেবিলের পাশে এখন স্তূপ হয়ে জমা আছে অনেকগুলো ওষুধের শিশি আর কাগজের প্রেসক্রিপশন। আর একটি পুরনো দিনের পালঙ্কের ওপর শুয়ে আছেন একজন ভদ্রলোক, যার হাত পা একটা চাদর দিয়ে ঢাকা। লোকটি যে চলাফেরা করতে পারে না সেটি আর বলে দিতে হয় না, কারণ আমরা এসেছি দেখে একজন আয়া এসে ওনার পাশে বসল। কথায় কথায় আগেই জেনেছি সুধীরবাবুর কাকার নাম তন্ময় চক্রবর্তী। আমরা ওনার দিকে হাত জোড় করে নমস্কার জানালে ভদ্রলোক খালি নিজের মাথাটা নাড়লেন। বুঝলাম তিনি কথা বলতে পারেন না, যতটা হয় ইশারায় বুঝিয়ে দেন। সে অদ্ভুত রোগে তিনি আক্রান্ত হয়েছেন, হয়তো সেই রোগ ওনাকে প্যারালাইসিস করে দিয়েছে। ঋষিকেশ ঘরটা ঘুরে ঘুরে দেখিয়ে তারপর বেডসাইড টেবিলটার কাছে এসে থামল। সেখানে সে প্রতিটা ঔষধ পুঙ্খানুপুঙ্খভাবে হাতে তুলে দেখল, তার ওষুধের প্রেসক্রিপশনটাও পড়ল। বলল, ডাক্তার রঞ্জনবাবুকে তোরা কেমন ভাবে চিনিস? মানে উনি কি আগে থেকেই তোদের পরিবারের চিকিৎসা করতো? না, তেমনটা নয়। আসলে ডাক্তারবাবু ছিলেন আমার কাকার এক খুব ভালো বন্ধু। অসুখটা হবার সাথে সাথেই কাকার মেয়ে তো ওনাকেই খবর দেয়। আর ডাক্তারবাবুর ওষুধে কাকা এতটা সুস্থ হয়েছেন তাই অনেক। ঠিক আছে বন্ধু, আমি যতটা বুঝতে পারলাম এখানে রহস্যের কিছু গন্ধ নেই। তবে পরে যদি কোনো ঘটনা ঘটে আমায় জানাতে কিন্তু ভুলবি না। আজ তবে উঠি কেমন? আর সস্ত্রীক আমার বাড়িতে তোর নেমন্তন্ন রইল, আসতে কিন্তু তোকে হবেই, মনে থাকে যেন। ঠিক আছে? সুধীরবাবু আমাদের এগিয়ে দিলেন বাড়ির বাইরে অবধি। তবে ঘটনা যে এত তাড়াতাড়ি ঘটে যাবে তা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আর এই ঘটনা হঠাৎ করেই আমাদের এতটা ভেঙে ফেলবে তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই যখন আমি আর ঋষিকেশ মিলে সুধীরবাবুর কাকার সেই অদ্ভুত রোগ সম্বন্ধে আলোচনা করছি, সেই সময় বৈঠকখানায় টেলিফোনটা বেজে উঠল। স্বভাবতই ঋষিকেশ অপেক্ষা না করে তাড়াতাড়ি রিসিভারটা তোলার সাথে সাথেই তার মুখের রং আমি যেন পাল্টে যেতে দেখলাম। যখন সে টেলিফোনটা রাখল, সে অত্যন্ত নিচু গলায় বলল, তৈরি হও বন্ধু, সুধীরের স্ত্রী মারা গেছে। কথাটা শোনা মাত্র আমি যেন আঁতকে উঠলাম। এই তো কালকে আমরা তাকে একদম সঠিক দেখে এলাম, ওনার সাথে কথাও বললাম, আর ওনার হাতের চাও তো খেলাম। তাহলে এটা কি করে সম্ভব? এই তুমি কি বলছো? সবটাই সত্যি। সুধীর ভেঙে পড়েছে অনেকটাই। আমাদের ওর পাশে থাকা উচিত। ছেলেটার এই বয়সে স্ত্রী বিয়োগ সত্যি মেনে নেওয়া যায় না। আমার মন বলছে ওই বাড়িতে কিছু সত্যিই রহস্যজনক ঘটছে, না হলে পরপর এতগুলো বিপদ। তোমার সঠিকভাবে তদন্ত করা উচিত। হয়তো এইসবের পেছনে লুকিয়ে আছে গভীর কোনো ষড়যন্ত্র আর অপরাজেয় মায়াজাল। এখানে আর সময় নষ্ট করা ঠিক হবে না। চলো তৈরি হয়ে নাও, পুলিশ আগেই পৌঁছে গেছে। তবে আশা করা যায় ওরা বডি পোস্টমর্টমের জন্য নিয়ে যাবে। আমরা যখন সুধীরবাবুর বাড়িতে পৌঁছলাম, বাড়িতে তখন শোকের ছায়া নেমে এসেছে। সুধীরবাবুর মনের কথা আন্দাজ করে আর বেশি বিরক্ত করলাম না। আমরা ভিতরে প্রবেশ করার সাথে সাথেই সুধীরবাবু বললেন, ঋষিকেশ, ঋষিকেশ, দেখ আমার কি হয়ে গেল। হঠাৎ করেই এমনটা কেমনভাবে ঘটলো কিছুই বুঝতে পারছি না। আমি বাকি জীবনটা কি নিয়ে থাকবো তুই বল। সুধীর তুই শান্ত হ। যেখানে ব্যাপারটা ঘটেছে সেখানে আমাদের নিয়ে চল। পুলিশ তো নিজেদের মতো তদন্ত শুরু করে দিয়েছে আশা করি। তারা কি বলছে? তাদের পরীক্ষা অনুযায়ী হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু ঘটেছে ওর। তবে পুলিশ পরীক্ষার জন্য বডি পোস্টমর্টেমে নিয়ে যাবে।
আমরা আর দেরি না করে বাড়ির প্রতিটা কোণা কোণা পুঙ্খানুপুঙ্খভাবে দেখলাম। ঋষিকেশ সুধীরবাবুর ঘরটা ভালোভাবেই ঘুরে দেখল। তারপর সে কেন জানি না সুধীরবাবুর কাকার ঘরটা একটু মন দিয়ে লক্ষ্য করল। ইন্সপেক্টর পাণ্ডেবাবু এই কেসটার দায়িত্ব নিয়েছেন, তাই সেই দিনের মতো ওনাকে ঋষিকেশ পোস্টমর্টেমের রিপোর্ট বেরোলে সেটা জানাতে বললেন। ঘরে ফিরে আমি প্রথমে ওকে জিজ্ঞেস করলাম, একটা সত্যি কথা বলো তো, তোমার কি মনে হচ্ছে এটা সাধারণ মৃত্যু, না এর পেছনে বাড়িরই কারো হাত আছে? কি স্বার্থ থাকতে পারে যে এই কম বয়সী মেয়েটিকে কেউ হত্যা করবে? তোমার কি মনে হয় বলো তো? সবটাই এখন ধোঁয়াশা অজিত। পোস্টমর্টম রিপোর্ট না পেলে কিছুই বলা অসম্ভব। তবে কেন জানি না আমার মন বলছে কিছু একটা গলদ ঘটছে, শুধু আমরা বুঝতে পারছি না। আচ্ছা, ওনাকে মেরে পথ দিয়ে সরিয়ে কার কি লাভ হবে? ওনার যে শাশুড়ির সঙ্গে একটু সাপে নেউলে সম্পর্ক ছিল তা আমরা টের পেয়েছিলাম। আর মহিলা যদি সুধীরকে নিজের পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দিতে চান তবে হতে পারে। কাকার মেয়েও যে নিজের নতুন বৌদিকে ভালো চোখে দেখতো না সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। আর বাইরে দিয়ে কেউ যদি এসে কাজটা ঘটায়, ওনার খাবার বা আসবাবপত্রে কোনো বিষ প্রয়োগ করে, কোনো সম্ভাবনা কি উড়িয়ে দেওয়া চলে না বন্ধু? এখন আমাদের আসল করণীয় কি? আমি শেষবার বাড়ির সবাইকে যখন জেরা করলাম তখন কিন্তু একটা অদ্ভুত ব্যাপার সামনে আসে। সকালে নাকি বাড়ির সবাই ব্রেকফাস্ট করেছিল, তার মানে বিষ যদি তার মাধ্যমে প্রবেশ করে থাকে। অপরদিকে একটা চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করি, যেদিন বাড়িতে সুধীরবাবুর কাকার অসুখ করে সেই দিন তার কিছুক্ষণ আগে নাকি তিনি এক কাপ চা খেয়েছিলেন। সবটাই যেন ধোঁয়া ধোঁয়া। তবে আমরা এখন একটা কাজ করতে পারি, সেটা হলো ডাক্তার রঞ্জনবাবুর সঙ্গে দেখা করে আসতে পারি। আর সেটা কিভাবে সম্ভব? ওনার ঠিকানা বা ফোন নাম্বার কিচ্ছুই তো জানি না আমরা। কথাটা শেষ হওয়ার আগেই ঋষিকেশ উঠে গিয়ে টেলিফোনটা তুলে নিল। তারপর কাকে একটা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট চাইল। আমার বুঝতে বাকি রইল না আজ তার সুধীরবাবুর কাকার ঘরে যাওয়ার কারণ। সে প্রেসক্রিপশনগুলো দিয়ে ডাক্তারের নাম ঠিকানা সব উদ্ধার করে ফেলেছে। ডাক্তারবাবু বিকেলে ক্লিনিকে থাকবেন, সেইখানেই তার সঙ্গে দেখা হবে আমাদের। আর রাতে সেইখান দিয়ে ফেরার পথে পুলিশ স্টেশন হয়ে ঘুরে আসবো। পোস্টমর্টম রিপোর্ট কি বলছে সবটাই জানা হয়ে যাবে, কি বলো? আমি খালি মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে দিলাম, কারণ আমার মনের অবস্থা তেমন একটা ভালো নেই। প্রতিটা ঘটনা যেন এক একটা বৃহৎ আকার রহস্যরূপে ধরা দিচ্ছে আমার কাছে। সব কিছু যেন রহস্যের কালো মেঘে ঢাকা। বুদ্ধি বলে জয় করতে হবে তার অস্তিত্ব এবং প্রমাণ। চলো তৈরি হয়ে নাও, একটা ট্যাক্সি করব। ক্লিনিকটা বেশ দূরে আছে। ডাক্তারবাবু সন্ধ্যা 6টায় টাইম দিয়েছেন, আমাদের সেখানে যাওয়া প্রয়োজন। ট্যাক্সি নিয়ে সন্ধ্যাবেলা যখন ডাক্তার রঞ্জনের ক্লিনিকের সামনে পৌঁছলাম তখন বুঝতে পারলাম এই ডাক্তারের বসার বেশ ভালো। তখনও কিছু রোগী দাঁড়িয়ে আছে। ঋষিকেশ খবর পাঠাতেই আমাদের বসতে বলা হলো। প্রায় 10 মিনিট পর আমাদের ডাক পড়ল ভিতরে। ডাক্তারবাবু আমাদের দেখা মাত্র নমস্কার করে অভ্যর্থনা জানালেন। আসুন আসুন ঋষিকেশ বাবু আসুন। কি সৌভাগ্য আমার, স্বনামধন্য সত্যান্বেষী আমার ক্লিনিকে। বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। সুধীর চক্রবর্তী আমার বাল্যকালের বন্ধু। আমি অনেক দিন থেকেই ওদের পরিবারের সঙ্গে যুক্ত। তবে আজ সকালে যেটা ঘটল সেটা ভাবনারও অতীত। ভেরি স্যাড। আমার কাছেও নিউজটা এসেছে, তবে শুনলাম নাকি সেটা হার্ট অ্যাটাকের কেস। তবে আপনার সেখানে আগমন বুঝতে পারলাম না ঠিক। ওটা সাধারণ রিপোর্ট বলছে ডাক্তারবাবু। পোস্টমর্টম রিপোর্ট আসুক, তখন সত্যিটা জানা যাবে। তবে আপনি আমায় এটা বলুন তো, সুধীরের সম্পর্কে আপনি কতটা জানেন? মানে আপনি অনেক দিন থেকেই ওদের পরিবারের চিকিৎসা করছেন আর খুব কাছ থেকেই সবাইকে দেখেছেন আর কি। সত্যি কথা বলতে আমি যা বুঝেছিলাম, সুধীরের এই বিবাহযুক্ত সম্পর্ক ওর মা মেনে নেননি। শাশুড়ি বৌমার মধ্যে মাঝে মাঝেই বাকবিতণ্ডা লেগেই থাকতো। অপরদিকে ওদের পরিবারের সম্পত্তির পরিমাণ নেহাত কম নয়। আর সব থেকে আশ্চর্যের কথা হলো এই সম্পত্তি পুরোটাই সুধীরের মায়ের নামে। কারণ এই সব সম্পত্তি পুরোটাই সুধীরের মায়ের বাড়ির দিক থেকে। তবে সুধীর যেহেতু ওনার কথা না শুনে অন্য জাতের মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল, তাই তিনি ওকে উইল করে সম্পত্তি দেবে না জানিয়ে দিয়েছিলেন। সব সম্পত্তি নাকি ওর কাকার মেয়েকে লিখে দেবেন বলেছিলেন ওই মহিলা। এর বেশি কিছু আমি জানি না ভেতরকার খবর। আপনি কি বাড়ির কাউকে সন্দেহ করছেন? সেটা আর কিছু আমি ধরতে পারিনি ডাক্তারবাবু। তবে আরেকটা কথা,
সুধীরের কাকার রোগটা সম্পর্কে একটু যদি বলেন। রোগটা সত্যি কথা অভূতপূর্ব কারণ। প্রায় 1 কোটি লোকের মধ্যে একজনের এরকম কিছু হতে পারে। বিদেশে একে প্যারালাইসিস সিনড্রোমও বলা হয়। এক্ষেত্রে হঠাৎ কোনো কারণে শরীরের সমস্ত অঙ্গ কাজ করা বন্ধ করে প্যারালাইসিস হয়ে যায়। মানুষের শুধু মাথা বেঁচে থাকে আর শরীরটা পুরো পঙ্গু হয়ে যায়। আমি ওষুধ দিয়ে যতদিন হয় বাঁচিয়ে রাখার চেষ্টা করছি আর কি। সত্যি কথা বলতে এই বিচিত্র রোগের কোনো সমাধান নেই। তাই ডাক্তারবাবু, আপনার হাতের ঘড়িটা রোলেক্স মনে হচ্ছে। খুব লিমিটেড এডিশনের ওয়াচ। আমিও ঘড়ি ভক্ত। এটার দাম যে অনেক। আপনার চয়েস আছে বলতে হবে। ও, এটা আসলে আমার ঘড়ি জমাবার একটা শখ আছে, এটা তার মধ্যে একটা। ধন্যবাদ ডাক্তারবাবু। আজ উঠি কেমন? পরে আবার দেখা হবে। আশা করি খুব শিগগিরই। শেষের কথাটা ঋষিকেশ কেন বলল তা আমি ঠাউর করতে পারলাম না। কি তথ্য পেল সে ডাক্তারবাবুর থেকে? আমার তো কিছুই মাথায় ঢুকছিল না। আমি তাকে কথাটা জিজ্ঞেস করায় সে বলল, কলকাতার মতো শহরে ডাক্তারি করে রোলেক্স কেনার মতো ক্ষমতা যে ডাক্তারের আছে তার সঙ্গে দেখা হবে না কেন ভাইয়া? ও কথাটা হাসতে হাসতে বলেছিল বটে, তবে কেন যে সেটার মধ্যে অন্য কোনো ইঙ্গিত লুকিয়েছিল সেটা বুঝতে পারলাম না। সেই দিন ফেরার পথে পুলিশ স্টেশনে গিয়ে পোস্টমর্টেম রিপোর্ট দেখে আমরা তো অবাক, কারণ সেই রিপোর্টে এই মৃত্যুকে স্বাভাবিক বলা হয়েছে। শরীরে কোনো অন্য বিষজাতীয় কিছু উদ্ধার হয়নি। তবে কি তদন্ত এখানেই শেষ? সেই দিনের মতো আর তেমন কিছু উল্লেখযোগ্য ঘটনা কিছু ঘটেনি। তবে পরের দিন সকাল থেকেই ঋষিকেশকে একদম অন্যরকম মানুষ হিসেবে আবিষ্কার করলেন। এই অবস্থা আমি জানি। আসলে তদন্তের মধ্যে যখন ধীরে ধীরে নিজেকে প্রবেশ করায় তখন সে সাধারণ বাইরে দিয়ে লাগলেও তার মনের আর মস্তিষ্কের মধ্যে চলে গভীর টানাপোড়েনের খেলা। ও সেই সময় কারোর সাথে কথা বলে না, নিমেষেই শেষ হতে থাকে একটার পর একটা সিগারেট। তবে রহস্যের সমাধান আমার এই মাথার দানা না হলেও আমার বন্ধুর মস্তিষ্ক তখন হয়তো আবিষ্কার করে ফেলেছে অনেক অজানা কথা। আসলে ওর দৃষ্টিশক্তি আর অদ্ভুত এই ক্ষমতাটার জন্যই হয়তো সে এমন। মাঝে মধ্যেই মনে হয় ওর এই সত্যান্বেষী নামটা যথার্থই সার্থক। তবে আমার মাথায় এটা ঢুকছে না যে সে কি ভাবছে। কখনো কখনো তো নিজের কৌতূহল সংবরণ করাও হয়ে ওঠে দুষ্কর। তবুও নিজেকে সামলে নিতে হয়, কারণ এই সময় ওকে বিরক্ত করা সে একদমই পছন্দ করে না। তবে কেন জানি না সেই দিন সকাল 10টা নাগাদ সে নিজের পাঞ্জাবিটা ছড়িয়ে কোথায় চলে গেল আমায় না নিয়ে, সেটা আমি জানতে পারলাম না। যখন সে ফিরল তখন বেলা দুপুর 2টোর কাছাকাছি। কোথায় গিয়েছিলে? কেসটার ব্যাপারে নতুন কিছু জানতে পারলে? জানতে পেরেছি বন্ধু, তবে সেটা প্রকাশ পাওয়ার সময় এখনো আসেনি। তবে সুধীরের বাড়ির সম্পত্তি অথবা সুধীরের সম্পর্কের জন্যই এই খুনটা হয়েছে। এ কি বলছো তুমি? এটা খুন? কাল রাত অবধিও তো পোস্টমর্টেম রিপোর্ট যে বলছে। সবটাই ঠিক, তবে কেন এটা খুন সবটারই প্রমাণ আমার হাতে ধরা পড়েছে। খালি হাঁড়ি হাটে ভাঙার অপেক্ষা। তবে এখন একটা জিনিস নিয়ে একটু খটকা আছে। সেটা একটা পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবো আমার অনুমান সঠিক কিনা। আর তুমি তাতে আমায় সাহায্য করবে। কি পারবে তো হে ভাইয়া? বলেই দেখো না, তোমায় কোনোদিন না করেছি নাকি? তবে করতে কি হবে? বোম মারতে হবে বন্ধু, বোম। পারবে তো? এই তুমি মজা করছো না তো? মজা আর আমি? আমার হাতে এটা কি দেখছো তো? এটা জ্বালিয়ে ছুঁড়ে দিতে হবে তোমায়। কি মনে থাকবে তো? তার মানে? এটা যেটা দেখছো এটাকে বলে স্মোক বোম। একটা জোগাড় করেছি পুলিশের থেকে। এটাই আমাদের পরীক্ষায় 1000 গুণ কাজে দেবে। পারবে তো হে কাজটা করতে? না হলে আমি অন্য কাউকে বলবো। দেখো, এইসব কাজ করতে অভিজ্ঞ একজনের দরকার হয়। আমি যদি কাজটা করতে না পারি? কালী পুজোয় ছোটবেলায় বোমা ফাটাওনি? এটা সেই জিনিসই, খালি সলতের পেছনে আগুন দিয়ে ছুড়ে দিতে হবে ঘরের মধ্যে, আর চিৎকার করতে হবে আগুন আগুন বলে। ব্যাস, তাতেই খেলা জমবে। তো অপকর্মটা কোথায় করতে হবে? আর আমি কোথায় থাকবো এই কাজটা করার সময়? কাজটা করতে হবে সুধীরের বাড়ির নিচে। আর তোমার কাজ হলো আমি একটা ইশারা করার সঙ্গে সঙ্গেই জিনিসটা ছুটতে হবে দোতলার ঘরে জানালা দিয়ে। ব্যাপারটা আমার জন্য সত্যিই অদ্ভুত। ঋষিকেশ কি করতে চাইছে? আজই কি রহস্যের অবসান ঘটবে? এইসবের কারণ কি? কেসটার সমাধান মোটামুটি হয়ে গেছে নাকি? মনের মধ্যে হাজারো প্রশ্নের ভিড় থাকলেও আমি জানি অপেক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ। আজ সন্ধ্যায় ঠিক ওই 7টা নাগাদ আমরা সুধীরের বাড়ি যাব। তবে আমরা একা নয়,
আমাদের সঙ্গে যাবে পুলিশের পাণ্ডেবাবু, ওনাকে সঙ্গে নিয়েই কার্যসিদ্ধি করতে হবে। তবে তোমাকে কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করানো যাবে না। তোমায় আমরা পাঁচিলের পেছন দিক থেকে বাড়ির ভেতরে প্রবেশ করিয়ে দেব। তুমি সেখানে একটা ঝোপের আড়ালে অপেক্ষা করবে। সন্ধে হতে না হতেই আমরা প্রস্তুত হয়ে নিলাম আজকের অভিযানের জন্য। ঋষিকেশ কিন্তু তার আগ্নেয়াস্ত্রটা সাথে নিতে ভোলেনি আজ। আমি খুব একটা ধূমপান করি না, তাই সে আমার হাতে একটা গ্যাস লাইটার ধরে দিল। বুঝলাম এই জিনিসটা বোমায় আগুন ধরাতে কাজে লাগবে। সময় মতো পুলিশেদের এসে হাজির হলো আমাদের বাড়ির নিচে। কলকাতা শহরের ভিড়কে পেছনে ফেলে আমাদের গাড়ি এগিয়ে চলল সুধীরবাবুর বাড়ির উদ্দেশ্যে। কপালে কি আছে সেটা ঈশ্বরই জানেন, আর ঋষিকেশ যে কি করতে চাইছে সেটা আমার কাছে এখনো ধোঁয়াশা। তবে আমার যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা আমি সঠিক মতো পালন করব। পাণ্ডেবাবুকে আগেই বলা ছিল আমাদের জিপটা সুধীরবাবুর বাড়ির কিছুটা আগে এসে দাঁড় করাতে। আমরা সকলেই একসাথে জিপ নিয়ে নামলাম। তবে আমি আর ঋষিকেশ প্রথমে এগিয়ে গেলাম বাড়ির পেছনের দিকের পাঁচিলের উদ্দেশ্যে। খুব একটা কাঠখড় পোড়াতে হয়নি, কারণ পাঁচিলটা তেমন একটা উঁচু নয়। ঋষিকেশ আমায় ওই একটা ঝোপের আড়ালে লুকিয়ে বসে থাকতে বলল। আমি আর কি করি, যেটা হুকুম সেটা তো করতেই হবে। সে শুধু যাওয়ার আগে আমার কানে কানে এইটুকু বলে গেল, ভায়া, তোমার কাজ কিন্তু সব থেকে কঠিন। এখন চুপচাপ এখানে বসে থাকো। অন্ধকার হওয়ার জন্য তুমি যে এখানে আছো কেউ টের পাবে না। আর বাইরে দিয়ে যখনই কোনো আগুন আগুন রব উঠবে তখনই তুমি জিনিসটা জ্বালিয়ে ছুঁড়ে মারবে ঘরের ভেতরে। মনে থাকবে তো? দিব্যি মনে থাকবে। আর তা বলে তুমি বেশি সময় নিও না, কিন্তু যা মশা দেখছি এখানে যে কোনো সময় কিন্তু আমায় তুলে নিয়ে যেতে পারে। ও চলে যেতেই আমি এই নির্জন ঝোপের আড়ালে যেন একা হয়ে গেলাম। আমি বাড়ির পেছন দিকে থাকার দরুন বাড়িতে যে একসাথে কয়েকজন লোক প্রবেশ করলো তা বাড়ির দরজা বন্ধ হতেই বুঝতে পারলাম। এইটুকু বোঝা গেল যে ও পুলিশ বাহিনী বাড়িতে প্রবেশ করেছে। সত্যি কথা বলতে এইখানে একা একা বসে থাকতে পাটা যেন ঝিঝি ধরে গেল। সময়ের মূল্য যে কত তার হদিশ এখানে এসে বুঝলাম। কারণ ঠিক 2 মিনিট আগেই ঘড়ি দেখেছিলাম, আমার দেখলাম। ভেবেছিলাম মিনিট 10 তো হয়েই গেছে। 2 মিনিট অতিবাহিত হয়েছে দেখে অবাক হলাম বই কি। এখানে থাকাকালীন নির্জন পরিবেশে সময় যেন কাটতেই চায় না। এক একটা মিনিট যেন এক একটা ঘন্টার সমান। আমি আমার সামনে বাড়ির দিকের যে জান্নার কাছে আছি, এটা যে সুধীরের কাকার ঘর তাতে আমার কোনো সন্দেহই নেই। এমন সময় ঘরটায় কিছু মানুষের উত্তেজিত কথা বলার শব্দ শুনতে পেলাম। আমি বুঝলাম ও ওপরে প্রবেশ করেছে। হাতে অস্ত্রটা তৈরি ছিল। সলতেটা এবার বার করে প্রস্তুত করে নিলাম। আমি লাইটারটা দ্রুত গতিতে পকেট দিয়ে বার করব, ঠিক এমন সময় বাইরে রাস্তায় কয়েকজন মানুষের উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল। তারা যেন প্রচণ্ড ভয়ে আগুন আগুন করে চিৎকার করছে। কথাটা শোনা মাত্রই আমি এক মুহূর্ত বিলম্ব না করে বোমার সলতেটায় আগুন জ্বালিয়ে দিলাম। তারপর শরীরে যত জোর ছিল সেটা দিয়ে জিনিসটা ছুঁড়ে মারলাম জানলা দিয়ে। আমার টিপ অব্যর্থ গতিতে প্রবেশ করলো জানলা দিয়ে। সঙ্গে সঙ্গে আমিও আগুন আগুন চিৎকার করতে করতে বাড়ির ভেতরের দিকে দৌড়ে চললাম। বাড়ির সদর দরজা খোলাই ছিল, তাই প্রবেশ করতে কোনো অসুবিধেই হয়। তবে আমি প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাই একটা অদ্ভুত জিনিস। ওপরের ঘরের প্রতিটা পুলিশ আর ঋষিকেশ এবং সাথে সুধীরবাবু দৌড়ে নিচে চলে আসছে। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো, যে জিনিসটা আমি দেখলাম তার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। এ যে খোদ সুধীরবাবুর নিজের কাকা, তিনি না অসুস্থ। পুরো শরীর যার অচল, সে দিব্যি সিঁড়ি ভেঙে নিচে নেমে আসছে। ব্যাপারটা সকলেরই চোখে পড়েছে। আর পুরো উপরতলার ঘর দিয়ে বেরিয়ে আসছে অজস্র ধোঁয়া। আমি বুঝলাম স্মোক বোম নিজের সঠিক কাজ করে ফেলেছে। তবে সুধীরবাবুর কাকার এই রকম অবস্থা দেখে সবাই হতবাক হয়ে গেছে। আমরা ভেতরে প্রবেশ করতে দেখে আমার কাঁধে চাপড় মেরেও বলল, সাবাস বন্ধু, এতদিনে তুমি আমার সঠিক সহকারী হয়ে উঠতে পেরেছো। আই এম সো প্রাউড অফ ইউ। এনে সুধীর, তোর বাড়ির অকেজো অসুস্থ আসামি আজ আগুনের তারাকে দৌড়ে সিঁড়ি বেয়ে একেবারে নিচে নেমে এসেছে। তবে এই প্রথমবার আমরা শুনতে পেলাম সেই সুধীরবাবুর কাকার কণ্ঠস্বর। তিনি তীব্র আক্রোশের সাথে এর আগে ফুঁসতে ফুঁসতে বললেন, এই সব ষড়যন্ত্র, কঠিন ষড়যন্ত্র আমাকে ফাঁসানোর জন্য।
ডাক্তার রঞ্জনের ওষুধের গুণ এটা। আমি দীর্ঘ 1 মাস তার সুচিকিৎসায় ছিলাম। এই রোগ সেরে যাওয়া তারই নজির। আপনার চিন্তা নেই কাকাবাবু, ডাক্তারবাবু এলেন বলে পুলিশ তাকেও অ্যারেস্ট করতে গেছে। তারপর না হয় আপনাদের সব রামায়ণ মহাভারত সবার সামনে আনা যাবে। ঠিক আছে তো? এটা কি হচ্ছে ঋষিকেশ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার স্ত্রীর খুনের পেছনে এনাদের কোনো হাত আছে নাকি? একটু ধৈর্য ধরো বন্ধু, সবটা উদ্ধার হবে। তবে আগে সবাইকে আসতে দে। ডাক্তারবাবুরও আমাদের দরকার আছে। তিনিও যে কথাটা বলে একটু মৃদু হাসি হাসল ঋষিকেশ। এই হাসি আমি চিনি। এটা যে যুদ্ধজয়ের হাসি তার বলে দিতে হয় না। আমার বন্ধুর সমস্ত তদন্তের জ্বর ছাড়ানো হয়ে গেছে। এখন শুধু সত্যটা সামনে আসার পালা। আর হ্যাঁ, এ ঘর দিয়ে পালাবার চেষ্টা করবেন না, সেটা যদিও অসম্ভব, তবুও বলছি বাইরে পুলিশ কিন্তু পাহারায় আছে, আর আমার পকেটে থাকা এই অস্ত্রটাও আছে। সুতরাং বাড়াবাড়ি চলবে না। সবাই চুপ করে বসে পড়ুন। আরে ডাক্তার রঞ্জন বাবু যে, আসুন 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 আসুন। দেখুন আপনার ওষুধের কি ক্ষমতা! আপনার রোগী যে বিছানা ছেড়ে শটান ছোটাছুটি শুরু করে দিয়েছে। হ্যাঁ সত্যি আপনার ওষুধ অব্যর্থ। এবার হিয়ালি ছেড়ে সবটা খুলে বলো তো। আর মন অপেক্ষা করতে পারছে না। আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দাও। আমার কথাটা শেষ হওয়ার সাথে সাথেই ও পকেট থেকে ওর পছন্দের সিগারেটের বাক্স থেকে একটা চারমিনার বার করলো। তারপর সেটায় আগুন জ্বালিয়ে একটা বড় শুকটান দিয়ে বলা শুরু করলো। ঘটনাটা এতটাই অদ্ভুত যে সেটি বলতে আমার বুক কাঁপছে এখনো। আসলে আমার নিজের ছেলেবেলাকার বন্ধু সুধীরের সঙ্গে এমন ঘটেছে সেটি ভাবনারও অতীত। এখানে প্রথমেই জানিয়ে রাখি একটা অদ্ভুত তথ্য, যার পরে দরকার লাগবে। আসলে এই সমস্ত যে বাড়ি আর টাকা দেখছেন, সমস্তটাই সুধীরের মায়ের, আর এটা পুরোটাই ওনার বাপের বাড়ির সম্পত্তি, আর তিনি এখনো সেই সম্পত্তির মালকিন। তবে যবেই সুধীর বম্বে থেকে ফিরে এসে নিজের পরিবারের অমতে গিয়ে ভালোবেসে বিয়ে করে, তখন সুধীরের মা প্রচণ্ড পরিমাণে রেগে যান। তবে পরে ছেলের জোড়াজুড়িতে তিনি মেয়েটিকে মেনেও নেন এবং বাড়িতে নিয়ে আসেন। এর মধ্যে বহুবার শাশুড়ি বৌমার মতো কলহ বিবাদ লেগেই থাকত, আর তার প্রমাণ আমরাই বাড়িতে এসে পেয়েছি। তবে সুধীরের মা তখন রাগের বশে একটা বড় সিদ্ধান্ত নেন যে তিনি তার ছেলেকে এই সম্পত্তি দেবেন না, আর তিনি উইল করেন। উইলে লেখা ছিল ওনার অবর্তমানে সম্পত্তির সবটাই সামলাবেন সুধীরের কাকা। তাতে কোনো তো আপত্তি ছিল না। এখানে আমার প্রথম সন্দেহ যায় সুধীরের মা ওরফে মালিনী দেবীর উপর। তিনি তার বৌমাকে শেষ করে দেননি তো? তবে পরে আমার সন্দেহ পাল্টে যায়। তবে খুনটা কে করেছে আর কিভাবে হয়েছে খুনটা সবটা খুলে বল। আমার যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে। আসছি, তবে প্রথমে এই বাড়িতে ঘটা পরপর দুটো রহস্যময় ঘটনাগুলোর আগে রহস্য পুনরুদ্ধার করি। আপনি কিভাবে সেটা জানবেন ঋষিকেশ বাবু? আপনি তো আর অন্তর্যামী নন। হ্যাঁ, আমি সেটা নই বটে, তবে আপনার বাল্যবন্ধু ডাক্তার রঞ্জন কিন্তু আপনাকে বেশ ভালোভাবেই সাহায্য করেছিল, কারণ তিনিই তো আপনাকে ওই রাসায়নিক পদার্থটার ব্যাপারে জানায় এবং ওষুধের শিশিতে ভরে আপনাকে দিয়ে যান, তাই না ডাক্তারবাবু? আমি আর পুলিশ পরীক্ষা করে দেখেছি, লাল রঙের কৌটোগুলোয় ওষুধ নেই। তার বদলে অবস্থান করছে তীব্র রাসায়নিক পদার্থ, যেটা স্লো পয়জন বলা চলে। এই রাসায়নিক এতটাই অদ্ভুত যে যার শরীরে সেটা প্রবেশ করবে তার হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু ঘটবে, কারণ রাসায়নিকটি শরীরে উচ্চ রক্তচাপ বৃদ্ধি করে দেয় আর শ্বাস বন্ধ হয়ে মৃত্যু ঘটে মানুষের। তবে কাকাবাবু কিন্তু প্রথমেই সেটা মানুষের উপর পরীক্ষা করেননি, বরং তিনি সেটা করেছিলেন সুধীরের প্রিয় কুকুর ভেলোর উপরে, আর তাই জন্য সেই কুকুরটির মৃত্যু ঘটে। কুকুরের মৃত্যু সবাই সাধারণ বলেই মনে করে, কিন্তু কাকাবাবুর উদ্দেশ্য কি ছিল জানেন আপনারা? কি ছিল? খুব সহজ। কাকাবাবু চাইছিলেন যে এই উইলের যেন আর বদল না ঘটে। তিনি সেই সম্পত্তির ভাগ পুরোটা নিজে পেতে চেয়েছিলেন, এবং তারপর সেই সম্পত্তির ভাগ পেতেন ওনার মেয়ে। তাই দরকার হয়ে পড়ে সুধীরের স্ত্রীকে হত্যা করার, কারণ হয়তো 1 বছর পর তার স্ত্রী নিশ্চিত সন্তানের জন্ম দেবে, আর সেই সন্তানের মুখ দেখে যদি মালিনী দেবীর মন গলে যায় এবং তিনি মত পাল্টে উইল বদল করেন। তাই প্রথম পথের কাঁটা সুধীরের বউকে রাস্তা দিয়ে সরিয়ে দিতে তিনি
তার চায়ে সেই রাসায়নিক প্রয়োগ করেন। তবে এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। যে চায়ে তিনি ওষুধ মিশিয়ে বৌমাকে খেতে বলেছিলেন, সেই দিন মালিনী দেবী কোনো কারণে সেই চা কাকাবাবুর ঘরেই গিয়ে দিয়ে আসেন। ভদ্রলোক সেই রাসায়নিক পদার্থ মেশানো চা কয়েক চুমুক দিয়ে ব্যাপারটা বুঝতে পারেন আর ভয় চিৎকার করে ওঠেন। পরে ডাক্তার রঞ্জনবাবুর ওষুধে তিনি সুস্থ হয়ে যান। কিন্তু তিনি দিনের পর দিন নাটক করতে থাকেন যে তিনি অসুস্থ এবং তিনি বিছানা ছেড়ে উঠতে পারেন না। তবে খুন হলে কেউ আর তার উপর সন্দেহ করবে না, আর তিনি সেই সুযোগটাই কাজে লাগিয়ে সুধীরের স্ত্রীর খাবারে সেই রাসায়নিক মিশিয়ে হত্যা করে। তবে রাসায়নিকটি এতটাই অদ্ভুত যে পোস্টমর্টমে তার অস্তিত্ব ধরাই পড়েনি। ভালো জিনিস আবিষ্কার করেছিলেন আপনি ডাক্তার রঞ্জনবাবু। কিন্তু কাকা যে বিছানায় শুয়েই থাকতেন, তবে তিনি আমার স্ত্রীকে সেই রাসায়নিক মেশানো খাবার খাওয়ালেন কি করে? খুব ভালো প্রশ্ন করেছো সুধীর। ব্যাপারটা আমার মাথায়ও আসে, তারপর আমি বুঝতে পারি যে কিছু একটা গলদ হচ্ছে। তোর স্ত্রী কি সকালে ছোলা ভেজানো জল খেত? হ্যাঁ, খেত রোজ সকালে। তাতেই কি? হ্যাঁ, কাকাবাবু নিজে উঠে আসতে পারবেন না, তাই তিনি তার মেয়েকে দিয়ে সেই ছোলা ভেজানো গ্লাসে রাতের বেলায় রাসায়নিক পদার্থ মিশিয়ে দেয়। এখানে কাকাবাবুর মেয়ে খুনির ভূমিকা পালন করেছে, তবে তার বাপের আদেশে সেটা। আর ঘটে যায় ঘটনাটি। মৃত্যু ঘটে নিষ্পাপ সুধীরের স্ত্রীর। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই ধপ করে মাটিতে কাঁদতে কাঁদতে বসে পড়েন সুধীরবাবু। তার মনের অবস্থা এখন ভালো নয়, তাই ও ওনার হাতে হাত দিয়ে তুলে বলেন, তোমার দুঃখের অংশীদার হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, তবে তোমার স্ত্রীকে যারা মেরেছে তাদের যথাযথ সাজা দেওয়ার ব্যবস্থা আমি করে দিলাম। পুলিশ এখন না সবটাই জানে। ডাক্তারবাবু গ্রেফতার হবেন, কারণ তিনি সেই রাসায়নিক বিষ জোগাড় করে দেন। পরিকল্পনার জন্য গ্রেফতার হবেন তোমার কাকা, আর খুনের দায় তোমার বোন। আমার কাজ এখানেই শেষ। ধন্যবাদ। সেই দিনের মতো আমরা ফিরে আসি সুধীরবাবুর বাড়ি থেকে। এই ঘটনার অবসান যে এইরকম অদ্ভুতভাবে ঘটবে তা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। এরপরেও আমরা কয়েকদিন সুধীরবাবুর বাড়িতে যাই, কারণ তার মনের অবস্থা তেমন একটা ভালো নয়। এই খারাপ পরিস্থিতিতে যে কোনো সময় সুস্থ সবল মানুষেরও ভুল খারাপ পদক্ষেপ নেওয়ার ইচ্ছে জন্মায়। আমি আর ঋষিকেশ বন্ধু হিসেবে তার পাশে থেকে সেই মন ভালো করার দায়িত্বটা নিই। অপরদিকে মালিনী দেবী নিজের খেয়াল রাখছেন রাত। পরিবারের এতটা কাছের লোকজন যে এই রকম কাজ করতে পারে তার ধারণা আমাদের ছিল না, তাও আবার নিজেদের লোক। সুধীর চক্রবর্তী ঋষিকেশকে মোটা অঙ্কের টাকা দিতে চেয়েছিল তার কেসটা সমাধান করে দেওয়ার জন্য, কিন্তু ও সেই টাকা প্রত্যাখ্যান করে। সে জানায় এই টাকা নিলে তার নৈতিকতার হার হবে, আর বন্ধু হিসেবে তাকে যেন সে পাশে থাকতে দেয়, এর বেশি সে কিছুই চায় না। সত্যি আমার বন্ধু সত্যান্বেষী হলেও ওর এই গুণগুলোর জন্য আমার গর্ব হয়। আর সবশেষে একটা কথাই বলা যায়, লোভে পাপ, পাপে মৃত্যু। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে গোয়েন্দা ঋষিকেশ বক্সী সিরিজের গল্প রহস্যময় খুনের মামলা। গল্পটি আশা করি খুব ভালো লেগেছে। তাহলে ভালোবাসা নেবেন সবাই, আর খুব ভালো থাকবেন। আজকের মতো গল্পের আসর সাইনিং অফ।